জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত। দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত। দেশ জুড়ে চলছে ঈদ উদযাপন। ঈদের নামাজ শেষে ত্যাগের মহিমায় চলছে পশু কোরবানি। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। ঘোষিত রোডম্যাপ নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া। এবং আর্থিক জটিলতায় বন্ধ আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ। ঢাকা সিলেট কুমিল্লা মহাসড়কে চরম ভোগান্তি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবিশির আলিজা। এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহা আজ ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে সকাল 7:30টায়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, বিভিন্ন দেশের কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনা সহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে ঈদের 5টি জামাত। সকাল 7:30টায় হয়েছে ঈদের প্রথম জামাত। পঞ্চম এবং শেষ জামাত হবে সকাল 11:15টায়। দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। সরাসরি যুক্ত হব তার সাথে। রিপন, বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে আমি বায়তুল মোকাররম মসজিদের সামনে অবস্থান করছি এবং এখন বায়তুল মোকাররম মসজিদে পবিত্র ঈদুল আজহার তৃতীয় যে জামাত, সেই জামাতটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বায়তুল মোকাররম মসজিদে প্রথম এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। আমরা এখানে আসার পরে মুসল্লিদের সাথে কথা বলেছি। তারা কিন্তু যেটি বলেছেন যে পবিত্র ঈদুল আজহার যে তাৎপর্য, ত্যাগের মহিমায় তারা কিন্তু দেশ, জাতি, রাষ্ট্র এবং সমাজের মঙ্গল কামনা তারা করেছেন। একই সাথে তারা মঙ্গল কামনা করেছেন যাতে এই মানুষগুলো যাতে ভালো থাকতে পারে। এবং প্রত্যেকের কণ্ঠে কিন্তু আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটি হচ্ছে যে আমরা যখন পবিত্র ঈদুল আজহার ঈদ আনন্দ ভাগাভাগি করছি, তখন কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের উপর যে বর্বরোচিত হামলা হচ্ছে, সেটার তীব্র নিন্দা জানিয়েছেন। সেখানকার মানুষ যাতে পরবর্তীতে ভালো করে ঈদ উদযাপন করতে পারে, সেই সম্ভাবনা বা সুযোগটি যাতে তৈরি হয়, সেই জন্য তারা প্রার্থনাও করেছেন। তো এই সব কিছু মিলে ঈদুল আজহার যে সৌন্দর্য, যে সৌহার্দ্য, সেটি কিন্তু তারা বজায় রাখার কথা বলছেন। এবং একই সাথে এই ঈদের যে তাৎপর্য, সেই তাৎপর্যের মাধ্যমে ত্যাগের মহিমার মাধ্যমে নিজেদেরকে আরো পরিশুদ্ধ করার কথা বলছেন, আরো আত্মশুদ্ধির কথা বলছেন। সবকিছু মিলে এই ছিল আমার কাছে বায়তুল মোকাররম থেকে সর্বশেষ। লিজা। জি রিপন, আপনাকে ধন্যবাদ। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। প্রথম জামাত সকাল 7:30 এবং দ্বিতীয় জামাত 8:30 অনুষ্ঠিত হয়। দুই জামায়াতেই অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। চট্টগ্রাম মহানগরে সর্বমোট 250টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় খুলনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। বরিশাল কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সিলেটে এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরের শাহী ঈদগাহে। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকালে নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলায় প্রায় ২৫০০ স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে। নাটোরে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নাটোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয় ৬টা ৪৫ মিনিটে। আফরিন পপি, মোহনা সংবাদ। ঈদ জামাত শেষে পশু কোরবানি নিয়ে ব্যস্ত ধর্মপ্রাণ মুসলমানরা। ত্যাগের মহিমা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি দিয়ে থাকেন মুসল্লিরা। প্রতিটি পাড়া মহল্লায় সামর্থ্য এবং পছন্দ অনুযায়ী গরু, মহিষ, খাসি, ভেড়া কোরবানি দেওয়া হচ্ছে। বাবা, ছেলে, পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা মিলে কোরবানিতে অংশ নিয়েছেন। কোরবানি করা যাবে ঈদের তৃতীয় দিন পর্যন্ত। দর্শক, পশু কোরবানির খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, পশু কোরবানির পর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মুসল্লিদের সচেতনতার বিষয়ে আমাদের জানাবেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত আমি যদি ইসলামী যারা চিন্তাবিদ আছেন তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি যে আসলে ত্যাগের যে তাৎপর্য ইসলামিক দৃষ্টিতে সেটা আমি যুক্ত হচ্ছি। আপনি যদি আমাদের ত্যাগের মহিমা যেটি সেটি আমাদের একটু বলেন। হামিদ ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিন আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন লাখো শুকর সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এত সুন্দর পরিবেশে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। যাই হোক, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে কোরবানি সংক্রান্ত ইসলামী তাৎপর্য। তো এই তাৎপর্য সম্পর্কে যদি বলতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানি এটা একটি মুসলিম উম্মার ঐতিহ্য, একটি প্রাচীন ঐতিহ্য। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে সূচনা হয়েছিল। এই ধারাবাহিকতায় আজ পর্যন্ত চলে আসছে মুসলিম উম্মার জন্য। তো এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মূল উদ্দেশ্য, মাকসাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর থেকেই আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বিধানকে জারি করে দিয়েছেন। ওই বিধানের মধ্যে তার মধ্যে একটি বিধান হলো এই কুরবানি। যত বিধান রয়েছে সকল বিধানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, বাট এটা একটি অভিন্ন একটি মাধ্যম। উষা, আপনাকে ধন্যবাদ। ঈদের দিনও রাজধানী ছাড়ছেন অনেকে। ব্যবসায়িক প্রয়োজন সহ নানা কারণে যারা আগে ভাগে যেতে পারেনি তারাই গন্তব্যে ছুটছেন আজ। দর্শক, এই নিয়ে আরও জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, আজ ঘরে ফেরা মানুষের চাপ কেমন? ঈদের দিনে যাওয়ার কারণ কি বলছেন তারা? যেমনটি বলছিলেন লিজা, মহাখালীতে এই মুহূর্তের অবস্থার কথা যদি বলি, যে সময় বাড়ার সাথে সাথে কিন্তু ঈদের যাত্রীর সংখ্যা বাড়ছে এবং আবার কমে যাচ্ছে। অর্থাৎ ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা বারবারই আসছেন, অনেকে আসছেন তাদের বাড়ি ফিরবেন এমনটিও বলছেন। এবং বেশ কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে যে আসলে গতবারের তুলনায় এবারের ঈদের যাত্রার যে টিকিট, সেই টিকিটের দাম কিন্তু কিছুটা বাড়তি রাখছেন। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যাত্রী সংখ্যা নগণ্য হলেও কিছুক্ষণ আগেও কিন্তু যাত্রী সংখ্যা বেশি ছিল। এবং যদি আরেকটু জানানোর চেষ্টা করি যে আসলে শুধুমাত্র নিজ শহরে নয়, প্রিয়জনের মুখ দেখার টানেই
ছুটে চলা মানুষের ঈদের এক ভিন্ন রকম আনন্দ সেটি উপভোগ করার জন্যই কিন্তু আসলে তারা এই রাজধানী ছাড়ছেন, অর্থাৎ ফাঁকা ঢাকা হয়ে যাচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যে। এবং যারা বাস শ্রমিকেরা আছেন তারা বলছেন যে বিকেল নাগাদ কিন্তু আসলে তাদের যেই এই বাসগুলো কিন্তু আসলে ঢাকা ছেড়ে চলে যাবে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু আসলে এই মুহূর্তে যানজট সৃষ্টি হচ্ছে, যার জন্য আসলে সময় মতো বাস ছেড়ে সেখান থেকে আসতে পারছে না। এবং এই যে মহাখালী স্টেশন সেখান থেকেও কিন্তু আসলে বাস ছেড়ে যেতে পারছে না, যার কারণে কিন্তু আসলে যাত্রী সংকটে কিছুটা ভুগছেন তারা, এমনটিও কিন্তু অভিযোগ করেছেন এই বাস মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। এবং বাসের টিকিটের কথা যদি বলি, যে টিকিট কিন্তু অন্যান্য বারের তুলনায় একটু বেশি দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ যেহেতু যাত্রী সংখ্যা কম রয়েছে সেই ক্ষেত্রে। এবং যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে গাড়িগুলো আসছেন এবং গাড়িগুলো এসে কিন্তু এই অবস্থানে কিন্তু তারা পার্কিং করছেন এবং পরবর্তীতে কিন্তু আসলে এখান থেকেই তারা চলে যাবেন। এবং যদি বলি আইন শৃঙ্খলার কথা, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর তৎপর রয়েছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকেও কিন্তু তারা লক্ষ্য রাখছে। তো এই ছিল আসলে মহাখালী থেকে আমার কাছে সর্বশেষ। লিজা, ধন্যবাদ মুনতাসির আপনাকে। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন ঘোষণা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, এই ঘোষণার ভিত্তিতে উপযুক্ত সময়ে বিস্তারিত রোড ম্যাপ দেবে নির্বাচন কমিশন। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয়। এপ্রিলের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচনের যে প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দিয়েছেন তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ জানিয়েছে জামায়াতে ইসলামী। আর এনসিপি বলছে, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ঘোষিত সময়ে নির্বাচনের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। আর্থিক জটিলতায় বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ। এতে ঈদ যাত্রায় ঢাকা, সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। প্রকল্পের ব্যবস্থাপক জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের জটিলতায় বন্ধ আছে কাজ। সাইফুল ইসলাম রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। 2020 সালে আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার সড়ক 4 লেনের মহাসড়ক প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়। 3টি প্যাকেজের মাধ্যমে মহাসড়কের 4 লেন প্রকল্পের কাজ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় প্যাকেজে 57% কাজের পর আর্থিক জটিলতায় আবারও বন্ধ হয়ে যায় তৃতীয় প্যাকেজের কাজ। এতে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জ্যাম লাগলে গাড়ি উল্টায় জায়গা এবং মানুষের অনেক ক্ষতি, অনেক ধরনের সমস্যা হইতেছে। ভোগান্তি মানে অনেক ভোগান্তি। এই আপনার একবারে 42 থেকে একবারে তন্তরবন্ধ, মানে জ্যাম আর জ্যাম। ঘন্টার পরে ঘন্টা জামের মধ্যে বেড়ে থাকার লাগে। তারপরে মনে করেন যে এদিকে যে গাড়ির টায়ার জায়গার সময় সরকারের জন্য আমাদের রাস্তাটা হচ্ছে তাড়াতাড়ি দ্বিতীয় প্যাকেজের মাধ্যমে 62% কাজ হয়েছে জানিয়ে প্রকল্প ব্যবস্থাপক জানালেন, তৃতীয় প্যাকেজের কাজ বন্ধ আছে। 3টি প্যাকেজের মধ্যে একটি প্যাকেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আর বাকি 2টি প্যাকেজ চলমান আছে। এর মধ্যে আশুগঞ্জ থেকে সরাইল যে অংশটি রয়েছে এটির অগ্রগতি 62% এবং
সরাইল থেকে দরকার পর্যন্ত যে প্যাকেজটি রয়েছে এটিতে প্রায় 52% অগ্রগতি। অর্থ মালামাল চুরি সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ জানালেন এফকস ইনফ্রাস্ট্রাকচারের বিভাগীয় প্রধান। After 5th of August, all of them sudden সব আমি ইন্ডিয়ান চলে গেছে, তারপরে এই মালামাল চুরি হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। বেশ কিছু মেশিনারিজ চুরির একটা অভিযোগ আমরা পেয়েছি। আমরা সেই প্রেক্ষিতে সদর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে এবং তদন্তের অংশ হিসেবে আমরা মালামাল উদ্ধার এবং এর সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা আমাদের রয়েছে। এমন বাস্তবতায় আসন্ন ঈদে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের এই গুরুত্বপূর্ণ অংশে যানজট ও ভোগান্তি চরমে পৌঁছাতে পারে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। উপমহাদেশে চিরবৈরী দুদেশ ভারত পাকিস্তানের শত্রুতার কথা সবারই জানা। জম্মু কাশ্মীর ছাড়াও ছোট খাটো নানা ইস্যুতে প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়ে তারা। 1947 সালে দেশ ভাগের পর বিভিন্ন সময়ে বেশ কিছু সংঘর্ষে জড়ায় প্রতিবেশী দেশ দুটি। ইতিহাসে ভারত পাকিস্তানের সবকটি সংঘাতের খবর জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। In 1947, India and Pakistan were both declared to be independent states. 1947-48 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয় মূলত কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে। 47-এ দেশ ভাগের পর জম্মু কাশ্মীরের বিভক্তি নিয়ে প্রথম সংঘাতে জড়ায় দুই প্রতিবেশী। ব্রিটিশদের কাছ থেকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ লাভ করে ভারত, আর পাকিস্তান পায় আজাদ কাশ্মীর। এ নিয়ে 1947 সালের অক্টোবরে যুদ্ধ জড়িয়ে পড়ে দুদেশ। এতে তেমন রক্তারক্তি না হলেও বড় ধরনের সংঘাত এড়াতে পরের বছর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হয়। 1965 সালে দ্বিতীয়বারের মতো যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। যুদ্ধের সূচনা জম্মু কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করতে সেনা অনুপ্রবেশ করায় পাকিস্তান। জবাবে পাকিস্তানে পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ চালিয়ে প্রতিশোধ নেয় ভারত। 17 দিনের যুদ্ধে দুপক্ষের হাজার হাজার সেনা ও মানুষ হতাহত হয়। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং পরবর্তীকালে তাশখন্দ ঘোষণাপত্রের পর যুদ্ধবিরতি কার্যকর হয়। তৃতীয়বারের মতো তারা যুদ্ধে জড়ায় 1971 সালে। এটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। 9 মাসের যুদ্ধের শেষ দিকে ভারতের পশ্চিম সীমান্তে আক্রমণ করলে দ্রুত প্রতিক্রিয়া জানায় দিল্লি। ফলাফল 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় আত্মসমর্পণ করে পাকিস্তান। 1999 সালের মে মাসে লাদাখের কার্গিল জেলায় ফের যুদ্ধে জড়ায় তারা। পাকিস্তানি সেনা ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়লে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। পাকিস্তানি অনুপ্রবেশকারীদের তাড়াতে ভারত সামরিক অভিযান শুরু করে। 2 মাস পর দখল হওয়া বেশিরভাগ পাহাড় পুনরুদ্ধার করে ভারত। 3 মাসের যুদ্ধে পাকিস্তানের প্রায় 4000 সেনা মারা যায়। আমেরিকা সহ অন্যান্য দেশের চাপে পরাজয় মেনে নেয় পাকিস্তান। 2019 সালের 14 ফেব্রুয়ারি আবার শুরু হয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব, যা যুদ্ধের দিকে মোড় নেয়। কাশ্মীরের পুলওয়ামা উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় 40 ভারতীয় সেনা নিহত হয়। ভারতে তখন সাধারণ নির্বাচন উপলক্ষে প্রচারণা চলছিল। হামলার প্রতিক্রিয়ায় যুদ্ধবিমান পাঠিয়ে পাকিস্তানের ভিতরে কথিত একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় ভারত। সবশেষ কাশ্মীরের পহেলগামে 26 পর্যটককে হত্যার জেরে সংঘর্ষে জড়ায় দুদেশ। পহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর পরিচালনা করে নয়াদিল্লি। জবাবে অপারেশন বুনিয়ানাম মারসুস নামে পাল্টা হামলা চালায় পাকিস্তান। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেয় ভারত ও পাকিস্তান। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আধুনিকতার দাপটে বিলুপ্তির পথে শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বেতশিল্প। মূলত প্লাস্টিক এবং মেলামাইন জাতীয় পণ্যের কদর বেড়ে যাওয়ায় দুর্দিনে নেমে এসেছে এই শিল্পের সাথে জড়িত 8 শতাধিক পরিবারে। ঐতিহ্য ধরে রাখতে কারিগরদের আর্থিক সহ নানা সহায়তা দিচ্ছে কর্তৃপক্ষ। আব্দুল্লাহ আল আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। গৃহস্থালী কৃষি ও ব্যবসা ক্ষেত্রে একসময় দেশ জুড়ে চাহিদা ছিল বেত ও বাঁশের তৈরি সরঞ্জামাদির। কালের বিবর্তনে কমে গেছে কুলা, ঝুড়ি, চাটাই, চেয়ার সহ বাঁশ ও বেতের তৈরি হরেক পণ্যের। সে জায়গা দখল করেছে প্লাস্টিক ও মেলামাইন জাতীয় হালকা সামগ্রী।
এতে দুর্দিন নেমে এসেছে শেরপুরের নকলা উত্তর, নারায়ণখোলা ও ব্যাপারীপাড়া গ্রামের ৮৬৪টি পরিবারে। ঘরে ঘরে এখন ব্যবহার বাড়ছে তুলনামূলক হালকা ও টেকসই প্লাস্টিক ও মেলামাইন পণ্যের। বর্তমান সময়ে যে প্লাস্টিকের জিনিসগুলো বের হইতেছে, এর মাধ্যমে আমাদের এই বাঁশবেতির কাজ হয়তো একদিন লুপ্ত হয়ে যাবে। প্লাস্টিক মেলান সবকিছু নামছে, এগুলা আনগা তো এগুলাই নেয় আঙুটি কমে গেছে। এগুলা যতক্ষণ না বুনিয়ে ততক্ষণ আমরা চলি। এটা সারা যদি এখন অন্য কাজও পাইতাম তো ৫০০ টাকা দিন পড়তো, এখন আমাদের দিন চলতেছে না। বাঁশ বেতের দুষ্প্রাপ্যতা এবং অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় কারিগররাও রয়েছেন বিপাকে। সুদে টাকা দিয়ে আমরা ঋণ করে এই ব্যবসা চলতেছে না। আঙ্গারা যে সরকারের যদি এটা নিয়ে আঙ্গারা একটু সহযোগিতা করতো, আঙ্গারা আরো ভালো হইতো। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, বেতশিল্প টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হচ্ছে আর্থিক অনুদান। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতাধীন নকলা উপজেলায় বাঁশ ও বেত ট্রেডের জরিপ কাজ সম্পন্ন হওয়ার পর দীর্ঘমেয়াদী এবং সফট স্কিলের প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে অনুদান বিতরণ করা হয়। বর্তমানে প্রকল্পটি সমাপ্ত হয়েছে। ভবিষ্যতে প্রকল্প পুনরায় আসলে তাদের সকল কার্যক্রম এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। পরিবেশ বান্ধব বেতের তৈরি আসবাবপত্রের চাহিদা বৃদ্ধিতে প্রচারণা চালাতে সরকারের সহায়তা চেয়েছেন এর সঙ্গে জড়িতরা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সম্পর্কে নাটকীয় মোড়। আলোচিত বাজেট বিল নিয়ে পাল্টাপাল্টি আক্রমণাত্মক মন্তব্যের জেরেই দুজনের সম্পর্কে ফাটল ধরল। পরিস্থিতি এতটাই লেজে গোবরে যে ট্রাম্প হুমকি দিচ্ছেন মাস্কের সরকারি চুক্তি বাতিল করার। বসে নেই ইলন মাস্কও। ট্রাম্পের অভিশংসন নিয়ে পরামর্শ তার। খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ৬ বছর পর কোলাহলময় হচ্ছে জাতীয় ফুটবল স্টেডিয়াম। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন সাবেক ফুটবলাররা। দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল। প্রবাসী খেলোয়াড়দের আগমন দলকে আরও শক্তিশালী করবে মনে করেন সাবেক ফুটবলাররা। রাজু আলাউদ্দিনের বিশেষ রিপোর্ট। সংস্কারের জন্য ২০২০ সালে নভেম্বর থেকে বন্ধ রাখা হয় জাতীয় ফুটবল স্টেডিয়াম। ফলে প্রায় ৬ বছর বাংলাদেশ সব রকম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বন্ধ থাকে। সংস্কার শেষে আগামী ১০ জুন নতুন রূপে ফিরছে ঢাকা জাতীয় স্টেডিয়াম। ওই দিনই সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি কেবল বাছাই পর্বের খেলা নয়, এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। হামজা চৌধুরী যোগ দেয় নিশ্চিতভাবেই বাংলাদেশের শক্তি বৃদ্ধি হয়েছে। তার চাক্ষুষ প্রমাণ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের সঙ্গে লাল সবুজদের ড্র। সাবেক ফুটবলার আমিনুল হক বললেন, সহজ কিছু ভুল না করলে ভারতের বিপক্ষে জিততে পারত বাংলাদেশ। আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যে বিদেশি খেলোয়াড় রয়েছে আমাদের হামজা, তো সেই হোম গ্রাউন্ডে খেলার একটা ফ্যাসিলিটিস, আমরা একটা অ্যাডভান্টেজ সবসময় আমরা যখন খেলেছি তখন আমরা পেয়েছি এবং আমরা আশা করব যে আগামী ১০ তারিখে যে খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের নিজের মাটিতে, আমরা নিজেদের ঘরোয়া মাঠে খেলব। তো সেখানে আমরা যদি প্রপার অ্যাডভান্টেজটা কাজে লাগাতে পারি তাহলে ডেফিনেটলি আমরা আশা করি যে আমরা জয়ের মুখ দেখতে পারবো ইনশাল্লাহ। সুমিত এবং হামজার অন্তর্ভুক্তি এবং আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে, তো আমার বিশ্বাস যদি কোচের ট্যাকটিক্স ফলো করে এবং কোচ কি চায় মাঠে যদি ইমপ্লিমেন্ট করতে পারে খেলোয়াড়রা, আমার বিশ্বাস আমরা হোম গ্রাউন্ডে জয় নিয়ে ফিরতে পারবো। হামজা স্বামিত্রা আশায় আন্তর্জাতিকভাবে সুনাম বাড়বে বাংলাদেশের, তেমনি অভ্যন্তরীণ ফুটবলও এগিয়ে যাবে বলে মনে করেন আরেক সাবেক ফুটবলার কাইসার হামিদ। বাংলাদেশি বংশোদ্ভূত যারা ভালো খেলোয়াড় রয়েছে তাদেরকে পিক আপ করতে হবে। এদেরকে যদি পিক করা যায় তাহলে ডেফিনেটলি বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। দীর্ঘদিন পর সেই ঢাকা স্টেডিয়ামে খেলা হচ্ছে, আমাদের স্মৃতিবহুল একটি জায়গা ঢাকা স্টেডিয়াম। এখানে আগামী 10 তারিখে সিঙ্গাপুরের সাথে খেলা আছে। তো আমি শুভকামনা করছি এই সিঙ্গাপুরের সাথে যদি বাংলাদেশ জয়ী হতে পারে তাহলে ডেফিনেটলি আবার ফিফারি রেটিংয়ে আমরা এগিয়ে যাব। তাদেরকে অবশ্যই আমাদের ফুটবলের জন্য খুবই প্রয়োজন, আর এই বিপদে আমাদের ফুটবলের এই খারাপ অবস্থার মধ্যে আমি মনে করি যে তারাই পারবে আমাদের দেশটাকে একটা ফুটবলের আবার সেই ঐতিহ্যটা ফিরিয়ে আনার জন্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির মূল্যায়ন হচ্ছে হামজা সমিতদের অন্তর্ভুক্ত দলকে
জাগিয়ে তুলেছে। অলরেডি ইম্প্যাক্ট ফেলেছে। দেখেন আপনি টিকিটে যদি প্রাইজই দেখেন সেখানে বোঝা যায় যে অলরেডি এই ম্যাচটাকে ঘিরে কতটা হাইপ তৈরি হয়েছে 10 তারিখে জুনের ম্যাচ সিঙ্গাপুরের সাথে। কারণ যেখানে আমরা 50 টাকা 100 টাকা টিকিট দিয়ে দেখতাম সেখানে সর্বনিম্ন 400 টাকা। সুতরাং বোঝা যায় এই ম্যাচটা আসলে হাইপ কতটুকু। জাতীয় স্টেডিয়াম নতুন রূপে যাত্রা শুরু করায় দেশের ফুটবলে নবজাগরণ শুরু হয়েছে বলে মনে করেন সাবেক ফুটবলাররা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত। দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত। দেশ জুড়ে চলছে ঈদ উদযাপন। ঈদের নামাজ শেষে ত্যাগের মহিমায় চলছে পশু কুরবানি। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, বলেন প্রধান উপদেষ্টা। ঘোষিত রোড ম্যাপ নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া। এবং আর্থিক জটিলতায় বন্ধ আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ। ঢাকা সিলেট কুমিল্লা মহাসড়কে চরম ভোগান্তি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুরে 1টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।